নমস্কার বন্ধুরা। প্রায় বছর 12 আগের কথা হবে। তখন আহমেদপুর কাটোয়া, যে রাস্তায় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের বাসস্থান কীর্ণাহার, এছাড়া 51 পীঠের এক পীঠ অট্টহাস বা বিখ্যাত লেখক সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান লাভপুর, এই লাইনের উত্তর পশ্চিম প্রান্ত, এই রেল লাইনের শেষ স্টেশন আহমেদপুর। সেখানে একটা চিনি মিল আছে। এই আহমেদপুর কাটোয়ার রেল লাইন 2011-12 পর্যন্ত অতি ছোট লাইন বা টয় ট্রেন ছিল। মনে হতো এই ট্রেনের সঙ্গে জোরে দৌড়লে বোধহয় পাল্লা দেওয়া যাবে। যাই হোক, এই তখনকার 2011-12 ছোট লাইনে কাটোয়ার কাছাকাছি রাত প্রায় 11:30-12টা নাগাদ এক বিধবা সনাতনী মহিলা সঙ্গে 8-10 বছরের কন্যা কোনো জায়গা থেকে কাজ করে, অর্থাৎ পেশাগত কোনো কাজের পর রাতে বাড়ি ফিরছিলেন। তখন কোনো স্টেশনে 4-5 জন শান্তিপ্রিয়ের দল ওঠে এবং ওই বিধবা মহিলা, যিনি রুজি রোজগারের জন্য নিজের বাড়ি ছেড়ে প্রত্যেক দিন অন্য কোথাও যেতে বাধ্য থাকতেন এবং গভীর রাতে ফিরতে থাকতেন, নিজের বাচ্চা কন্যা নিয়ে ফিরতেন, সেইখানে ওই শান্তিপ্রিয়ের দল ওই মহিলাকে কোনো স্টেশনে নামিয়ে কোনো পাশের ঝোপ জঙ্গলে নিয়ে গিয়ে দুষ্কর্ম করে। কি ভয়ানক! যারা পার্টিশন করালো দেশটাকে, তারা এদেশ ছেড়ে গেল না, এদেশেই রয়ে গেল। এদেশের বংশধরেরা এই কুকর্ম করার জন্য রয়ে গেল বংশ পরম্পরায়। অবশ্য আমরা পরে জেনেছি ওই মহিলা কোনো বামপন্থী নেতার স্ত্রী, যদিও পরে জানা গেল উনি তখন 12 বছরের বিধবা, মানে তার স্বামী 12 বছর আগে মারা গিয়েছেন। কিন্তু যুক্তিটা পৃথিবীর যে কোনো আদালতে সঙ্গে সঙ্গেই গ্রাহ্য হবে, তাই তো? যে ওই মহিলা গরিব মহিলা, ওই খেটে খাওয়া মহিলার উপর পাশবিক অত্যাচার তো করাই যেতে পারে যদি উনি বামপন্থী কারোর স্ত্রী হন। ওই যুক্তিটা ছিল আমাদের নেত্রীর। দ্বিতীয় ঘটনা পার্ক স্ট্রিটের। এখানে ভিকটিম এক খ্রিশ্চান মহিলা। রাত 12টা নাগাদ কোনো রেস্টুরেন্ট থেকে বেরিয়েছেন পার্ক স্ট্রিটে, এবং ওইখানেও ওই শান্তিপ্রিয় এবং তার গ্যাং অপেক্ষায় ছিল। ওই মহিলা লিফট চেয়েছিলেন গাড়িতে, লিফট পেলেন, এবং শান্তিপ্রিয়দের যা ধর্ম, ওই লিফট, ওই যেমন আমাদের আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, এবং সেই শান্তিপ্রিয়ের দল, তাদের ধর্ম একাকী রাতে মহিলার সঙ্গে কুকর্ম করা। এবং এই ধর্ম থেকে তারা বিচ্যুত হয়নি। পরে যখন আমাদের নেত্রী জানতে পারেন, তো বললেন ও তো সাজানো ঘটনা। আগে কাটোয়ায় ছিল সিপিএমের স্ত্রী, অতএব লাইসেন্স আছে শান্তিপ্রিয়দের কুকর্ম করার। এখানেও পার্ক স্ট্রিটে অ্যাক্টিভ শান্তিপ্রিয়রা, অতএব এ তো সাজানো ঘটনা। এরপরে কামদুনি মেয়েটা ভীষণ অন্যায় করে ফেলেছিল। কি করেছিল? সে কলেজ থেকে পড়ে ফিরছিল দুপুরবেলায়, সামান্য বৃষ্টি পড়ছিল, পাশেই শান্তিপ্রিয়রা কোনো একটা ঝুপড়িতে ছিল। বেরিয়ে এসে তাকে ধরে নিয়ে যায়, সবাই মিলে কুকর্ম করে মেয়েটির সঙ্গে হত্যা করে। এবং সেই শান্তিপ্রিয় কুকর্মীরা এখনো কোনো শান্তি না পেয়ে, এই শাস্তি না পেয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের পূর্বপুরুষরা দেশ ভাগ করালো, কিন্তু দেশ ভাগের পর ওই দিকে না গিয়ে এদিকেই রয়ে গেল। এদিকে ভোগের বস্তু আছে, যে বহু বছর হয়ে গিয়েছে, এখনো ওই পাপীদের শাস্তি হয়নি। এরপর আরজিকর, এখানে একটা ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে যে মহিলার সঙ্গে কুকর্ম হয়েছে এবং হত্যা হয়েছে। এর আগে কুকর্ম হয়েছে এবং কোথাও হত্যা হয়েছে, কখনো হয়েছে, কখনো হত্যা হয়নি। কিন্তু
আগের ঘটনাগুলিতে একরকম মেয়েদের ওপর কুকর্ম হয়েছে। এ ওপরের ঘটনায় মনে হয় এতজনের এত উচ্চমানের উচ্চ মেরিটের উচ্চ সমাজের উচ্চ স্তরের বা বলা যায় অতি উচ্চ স্তরের পরিকল্পনা বোধ হয় অনেক দিন ধরে এমন স্থানে যেখানে সব মানুষ নিজেকে সুরক্ষিত মনে করে সেরকম স্থানে তারপরে সেই সামূহিক ভয়ানক কুকৃত্য সংগঠিত করার পর তার প্রমাণ লোপাটের চেষ্টা, যেটা আমি মনে করি মূল অপরাধ বলাৎকার, অতি ভয়ানক অত্যাচার এবং তারপর হত্যার থেকে কোনো অংশে কম না, সেই পরবর্তী অপরাধ এবং এতজনের মিলিত প্রচেষ্টা কেন এই ভয়ানক কুকৃত্যতে? এখানেও কি ভয়ানক সংগঠিত অপরাধ হয়ে চলেছিল? সেই জন্য এই মেয়েটিকে খুন হতে হয় যাতে জানাজানি না হয়। জানাজানি হলে বহু লোকের ভয়ানক শাস্তির মুখে পড়তে হতে পারে। আইনে নাকি বলা হয়েছে খুনের ক্ষেত্রেও অপরাধীকে ফাঁসি দেওয়া হয় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে। এখানেও ধর্ষণ হয়েছে বলা হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে অতি অদ্ভুত ব্যাপার হলো এখানে ধর্ষণ হয়েছে তার থেকেও বড় অপরাধকে ঢাকা দিতে। সাধারণত জানি ধর্ষণ হলে খুন হলে চেষ্টা হয় সেটাকে ঢাকা দিতে, এখানে উল্টো ধর্ষণ করিয়ে অন্য বড় অপরাধকে ঢাকা দিতে চেষ্টা হয়েছিল। ধন্য এইসব অপরাধীরা, খুব ইন্টেলিজেন্ট, দারুণ মেরিটোরিয়াস, বিরাট কম্পিটিশনে উতরে এই সরকারি হাসপাতালে পড়ার সুযোগ হয়েছে, চাকরির সুযোগ হয়েছে। তারা প্রমাণ দেখিয়েছে। মনে পড়ে যাচ্ছে একটা সিনেমা, তার নাম ভুলে যাচ্ছি, বোধহয় 1974-75 এই হিন্দি সিনেমা। এর ডাইরেক্টর এবং নায়ক বিজয় আনন্দ, তিনি দেবানন্দ বিখ্যাত হিরো, ডাইরেক্টর, প্রডিউসারের ছোট ভাই। সিনেমাটা ডিটেকটিভ। এতে খুনিকে আমরা সিনেমার দর্শক প্রথম থেকেই জানি, কিন্তু ডিটেকটিভ হিরো জানে না। আর ডিটেকটিভ এক কদম এগোচ্ছে আর খুনি পরের পর প্রমাণ লোপ করে দিচ্ছে। এক অদ্ভুত ব্যাপার। পুরো সিনেমাটাতেই ডিটেকটিভ ক্রমে খুনির দিকে এগোচ্ছে আর খুনি একটা একটা প্রমাণ নষ্ট করে যাচ্ছে। অবশেষে ডিটেকটিভ খুনিকে ধরতে পারে। এ খুন রাস্তায় ঘাটে, বনে জঙ্গলে বা ফাঁকা বাড়িতে হয়নি, কোনো নির্জনে হয়নি, কোনো গ্রামে মাঠে ঘাটে হয়নি। কলকাতার মতো মহানগরে অতি নামকরা সরকারি প্রাচীন মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় রাতে অনেক লম্বা ডিউটির পর আরামের জন্য কোনো জায়গায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এক মহিলা ট্রেনি ডক্টর, এক এমডির ছাত্রী। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই হাসপাতালের ব্যাপক গভীর আর্থিক এবং পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় ভয়ানক দুর্নীতির ব্যাপারে ওই মহিলা, ওই ট্রেনি ছাত্রী ডক্টর জ্ঞাতে এসেছিল। এত যখন ব্যাপক, তখন নিশ্চয়ই বহু মানুষের এই ব্যাপারে গোচরে ছিল। তারা হয়তো নিজেদের এসব ব্যাপারের সঙ্গে মানিয়ে নিয়েছিল বা সহযোগী ছিল। যেমন আমরা জানি ইঞ্জেকশনের দেওয়ার পর ওই সিরিঞ্জটা নষ্ট করে দেওয়া হয় যাতে আর তা অন্য কাউকে প্রয়োগ না করা যায়, কিন্তু এক্ষেত্রে আবার বাজারে বিক্রি করে দেওয়া হতো দ্বিতীয়বার, তার অধিকবার ব্যবহারের জন্য। বহু আগে দেখেছি রোগীকে ইঞ্জেকশন দেওয়ার আগে জলে ফুটিয়ে নেওয়া হতো ইঞ্জেকশন এর সিরিঞ্জ। ছুঁচ মোটা হতো, ব্যথাও লাগতো, মোটা ও মজবুত হওয়ার কারণে বহু টিকসই হতো আর বহুদিন চলতো, বহু ব্যবহারের জন্য। কিন্তু এখন ছুঁচ খুব সরু হওয়াতে ব্যথা লাগে না, কিন্তু বহু ব্যবহারেরও উপযুক্ত না। এটাকেই এখন নাকি আবার বিক্রি করা হচ্ছে। ভাবতেই গা শিরশির করে ওঠে, কারণ এখন তো জলে সিরিঞ্জ ফোটানো হয় না,
আমাদের হাইজিন, আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা কোথায়? এসব কুকর্মের ওই মেয়েটির প্রবল অসন্তোষ। এই ব্যাপারে তিন রকম মানুষ হবে: কেউ জেনে এতে সহযোগিতা করবে এবং লাভের ভাগও পাবে, কেউ ভয় বা নিরপেক্ষ বা ইনার্ট, যেমন হিলিয়াম গ্যাস, তেমনি মস্তিষ্ক কাজ করে না, জেনেও জানে না, মনে প্রতিক্রিয়া হয় না। আর এই কন্যাটি, এই ডাক্তারের ছাত্রীটি জেনে প্রবলভাবে, অন্তত মৌখিকভাবে বিরোধিতা করেছিল। এটাই কাল হলো তার। এখানেই এখানে একটা আগাথা ক্রিস্টির গল্প বলি। বহুদিন আগে পড়েছি, যতটা মনে আছে বলছি। একটা ট্রেনের বগিতে ডিটেকটিভ আরকুল পোয়ারো যাচ্ছেন। একজন সহযাত্রীর সঙ্গে আলাপ। সাধারণত একজন গোয়েন্দা হিসেবে কেউ তার সাহায্য চাইলে তিনি তা দেন। যে সহযাত্রীর সঙ্গে তার আলাপ হলো, সেই ব্যক্তিও তার কাছে নিজের নিরাপত্তার সাহায্য চাইল। কিন্তু ওই ব্যক্তিকে দেখে আরকুল পোয়ারোর ভালো লাগেনি, বা প্রবল ঘৃণাই মনে এসেছিল সেই ব্যক্তির চেহারা, ব্যক্তিত্ব ও ব্যবহারে। আরকুল পোয়ারো একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। তার এমন কিছু ওই ব্যক্তির মধ্যে আছে বলে মনে হয়েছিল যে তিনি তাকে সাহায্য বা নিরাপত্তা দিতে চাইলেন না। ওই রাতেই ওই ট্রেনের বগিতে ওই ব্যক্তি খুন হয়ে যায় এবং ওই ব্যক্তির শরীরে আলাদা আলাদা অস্ত্রের কোপ পাওয়া যায়, যা থেকে মনে হয় অনেকে আলাদা আলাদাভাবে তাকে আঘাত করেছে, ফলে মৃত্যু। এখানে খুন হওয়া ব্যক্তিটি বড় অপরাধী এবং বহু মানুষের এর আগে ভয়ানক ক্ষতি সাধন করে বহুজনের বিরাগভাজন হয়েছে। আর আমাদের এখানে এই হাসপাতালের ক্ষেত্রে নিষ্পাপ ওই মেয়েটি দুষ্টচক্রের বিরুদ্ধে ছিল। আগাথা ক্রিস্টির গল্পে খুন হয়ে যাওয়া লোকটি ভয়ানক পাপী, অন্যরা নিষ্পাপ। বাধ্য হয়ে রাগে ঘৃণায় খুন করে। আর এই ট্রেনের সুযোগ পেয়ে তাকে মেরে দেয়। আর এই হাসপাতালের গল্পের একটা দিকের সঙ্গে প্রচুর মিল আছে। অনেকে মিলে ভয় যে পাপ করেছে তার জানাজানি হলে ডাক্তার হওয়া হবেই না, বা নির্ঘাত লম্বা জেল। আর্থিক অপরাধ এবং বহু মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা, এ এক অক্ষম্য অপরাধ। এর উপর ডাক্তারি পরীক্ষায় পাস ফেল, তারপরে মার্কস এর বেশি কম দুচারিত করে পাওয়া। বন্ধুরা বলুন, এইভাবে বিস্ফোরণ না হলে শহরবাসী, রাজ্যবাসী, দেশবাসী, পৃথিবীতে যারা ভারতীয়রা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা জানতে পারতেন? আমি এই লেখা শুরু করেছিলাম এই বলে যে এই ভয়ানক অপরাধ যারা করেছে তারা অত্যন্ত শিক্ষিত ও চালাক। আর বিজয় আনন্দের সিনেমায় খুনিও অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং ডিটেকটিভও অত্যন্ত বিচক্ষণ, এবং বহু পরপর প্রমাণ লোপাটের পরেও শেষে গোয়েন্দাদের হাতে ধরা পড়ে। এবার আসি দাদু নাতির চোর চোর খেলায়। নাতি একটা ঘরে গিয়েছে, দরজা ভেজিয়ে দিয়ে লুকিয়েছে এবং আওয়াজ করলো যাতে দাদু খুঁজতে আসে। নাতনির বয়স 3.5 হয়তো হবে। দাদু আওয়াজ শুনে তাকে খুঁজতে গিয়ে দেখেন যে নাতনি ভেজানো দরজার দিকে পেছন করে নিজের হাতে দু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। দাদু তাকে খুঁজে বের করবে। শুনেছিলাম বিড়াল দুধ চুরি করে, যখন চুমুক দেয় তখন চোখ বন্ধ রাখে, ভাবে কেউ দেখবে না। নাতনি দাদুর কাছ থেকে লুকোনো অনেকটা এরকম। কলকাতার হাসপাতালের ক্ষুদিরাও চোখ বন্ধ করেই ওই ভয়ানক ঘটনা ঘটিয়েছে সংগঠিতভাবে, খুব ইন্টেলিজেন্টলি, পদে পদে প্রমাণ রেখে এবং প্রমাণ নষ্ট করে। সেই প্রমাণ নষ্ট করাটাও একটা প্রমাণ যে কে প্রমাণ নষ্ট করলো এবং কিভাবে নষ্ট করলো। শ্যামবাজারের রাস্তা দিয়ে হয়তো কেউ যাচ্ছে, একটা লোক
সে ছুটে গিয়ে হঠাৎ ওইখানে জল ঢেলে প্রমাণ নষ্ট করবে না। একবার অলিম্পিকে একজন অ্যাথলেটের ব্যাগে অথবা তার শরীরে অথবা তার মূত্রে ইত্যাদিতে কোনো রকম ড্রাগের নমুনা মেলেনি, কিন্তু তার সঙ্গে পাওয়া গিয়েছিল এমন এক ড্রাগ যেটা সেবন করলে যে ড্রাগ সেবনের শক্তিবর্ধন হয় এবং অনৈতিকভাবে অল্প সময়ের জন্য কৃত্রিমভাবে শক্তি বাড়িয়ে পদক পেতে পারে, ওই অ্যাথলেটের ব্যাগে ওই স্টেরয়েডের লক্ষণ কাটানোর ড্রাগ পাওয়া গিয়েছিল এবং তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। যদিও স্টেরয়েডের চিহ্ন তার শরীরে বা ব্যাগে পাওয়া যায়নি, কিন্তু কোনো কারণে দুষ্কর্ম না করলে কোনো প্রমাণ থাকবে না, জেনে কোনো প্রমাণ নষ্ট করার প্রয়োজন হবে না। কাজেই লুকোচুরির খেলারত নাতনি নিজের চোখ বোঝার মতো দুধ চুরি করা বেড়ালের মতো চোখ বোঝার মতো ওই অবস্থানে প্রমাণ নষ্ট করার ব্যর্থ চেষ্টা হয়েছে। দোষী ডাক্তাররা সরকারি পাহারাদার রাজনৈতিক গুন্ডাদের দ্বারা। রামায়ণ মহাভারতের মতো এত বড় যুদ্ধ বা মহাযুদ্ধ হয়ে গেল শুধু দুই মহিলার প্রতি অসম্মানকর অপমানকর ব্যবহারের জন্য। আর এখানে এই কলকাতায়, এই পশ্চিমবাংলায় শুনেছিলাম কোনো নেতার মুখে, আমরা গুজরাট থেকে শিখব না, আমাদের পশ্চিমবাংলার কালচার আলাদা। সত্যিই মানছি, এখানের কালচার আলাদা হয়ে গিয়েছে। আজ থেকে 60 বছর আগে আমার ঠাকুমা 1964 শুরুতে ওই আরজি করে ভর্তি ছিলেন। তখন আমার পিসুমশাইয়ের পিস্তত দাদা ডক্টর রুদ্রেন্দ্র পাল ওই হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তারও আগে 1961-তে আমি স্কুলের হোস্টেল থেকে পড়ি। একদিন দেখি আমার রুমমেট, আমার বন্ধু, এক বিখ্যাত বাংলা সাহিত্যিক লেখকের ছেলে, যার বাড়ি দক্ষিণ কলকাতায়, আর ডক্টর রুদ্রেন্দ্র পালেরও বাড়ি ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসে। সেই আমার বন্ধুর বিছানায় ডক্টর রুদ্রেন্দ্র পালের লেখা বিজ্ঞানের বই পড়েছিল। আমি ওটা উঠিয়ে দেখি, আরে আমার তো, বললাম আমার এরকম একটা দূর সম্পর্কের উনি। তো ওনার ডিগ্রি দেখে আমি হতবাক। দেশের বিদেশের কত ডিগ্রি! কিছু বছর আগে এক রিটায়ার্ড ডক্টরের সঙ্গে আলাপ, তিনিও তার স্যারের ওই মেডিকেল কলেজের আরজি করের ভাইস প্রিন্সিপাল ডক্টর পালের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন। আরেক ডক্টর, তিনি বা সে আমার স্কুলের ক্লাসমেট, হোস্টেলমেট, ফুটবলে একসঙ্গে খেলেছি অনেক একসঙ্গে, অনেক দিন ধরেই সুনামের সঙ্গে ডাক্তারি করেন ডক্টর শিবাজি বোস। তাকে লিজেন্ডও বলেন লোকে। বাংলাদেশের লড়াইয়ের সময় প্রাণের ঝুঁকি নিয়ে চিকিৎসা করেছে বর্ডারের ওই পারে। আরেকজন ডাক্তার, তিনি এখন গত হয়েছেন, 1 বছরের জুনিয়র ছিলেন আমাদের, অত্যন্ত মেধাবী, ডক্টর গৌরাঙ্গ গোস্বামী। তিনি এখন আর নেই। তিনি যখন বেঁচে ছিলেন তখন তার বাবার আদেশ অনুযায়ী 5 টাকা ফিজ নিতেন রোগীদের কাছ থেকে। ফলে অনেক রাত পর্যন্ত রোগী দেখতেন। রোগী দেখা শেষ করে রাতের খাওয়া খেতে যেতেন রাত 2-2:30টায়। নিজের স্বাস্থ্য নষ্ট করে ডাক্তারি করে বলবো অল্প বয়সেই মারা গেলেন। আরজি করের শ্রীমান, কি সমাজ, কি রাজনৈতিক চেতনা! অন্তর থেকে ছি আসে না? বোধহয় পশ্চিমবঙ্গে এদের সমর্থক বা সাহায্যকারী কোটিতে পৌঁছবে। কি দারুণ কালচার! ওই আরজি কর এর ডাক্তার 31 বছরের জানলাম সংবাদ মাধ্যমে। তাহলে জন্ম সম্ভবত 1993-এ। যখন তার বয়স 6, তখন কার্গিল যুদ্ধ হয়েছিল। হয়তো 6 বছর বয়সে তার জানার কথা না। একটা ছেলে, নাম সৌরভ, বীর সৌরভ, ক্যাপ্টেন সৌরভ কালিয়া, সঙ্গে ছোট সৈন্য দল নিয়ে কার্গিলের পাহাড়ের দিকে রওনা হলেন, না জেনেই
সামনে কি বিপদ অপেক্ষা করছে। পাহাড়ের উপর পাকিস্তানি হানাদাররা প্রচুর সংখ্যায় লুকিয়েছিল। সৌরভও কোনো সন্দেহ না করেই আদেশ পালন করতে ওপরে উঠতে লাগলেন, আর ফিরে আসেননি। পরে কার্গিল বিজয়ের পর তার বিক্ষত চোখ খুবলে নেওয়া মৃতদেহ পাওয়া যায়। এই ঘৃণিত দুষ্কর্ম করেছিল পাকিস্তানি হানাদাররা। আর কলকাতায় আমাদের সমাজের হানাদাররা বীভৎসভাবে আমাদের এই বীরাঙ্গনা মেয়েকে হত্যা করেছে চুরি দুষ্কর্মকে ঢাকতে। ধন্যবাদ বন্ধুরা।